আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অনেক নেতাকর্মী মনে করছেন আমরা ক্ষমতায় চলে গেছি, এটা ঠিক নয় বলছেন তারেক রহমান। এদিকে আয়নাঘর এক ভয়ঙ্কর বন্দিশালা। জানাবো পতনের আগেও ৬০,০০০ কোটি টাকা ছাপে আওয়ামী লীগ সরকার। এবং সর্বশেষ জানাবো গ্রেনেড হামলার সব আসামিকে খালাস দেওয়ার তীব্র প্রতিক্রিয়া জানালেন নাসিম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনেক নেতাকর্মী মনে করছেন আমরা ক্ষমতায় চলে গেছি, এটা ঠিক নয় বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেলেও আগামী নির্বাচন দেশের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হতে যাচ্ছে। কারণ মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা অনেক পরিবর্তন হয়েছে, মানুষ এখন অনেক সচেতন। তাই আপনাদের এমন ভাবে কাজ করতে হবে যাতে জনগণের সমর্থন আপনারা প্রতি ও দলের প্রতি থাকে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক নেতাকর্মী মনে করছেন আমরা ক্ষমতায় চলে যাচ্ছি বা চলে গেছি, এটা কিন্তু ঠিক না। আমরা ক্ষমতায় যাইনি, তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা জনগণের সমর্থন পাবো। তাই জনগণের সমর্থন আমাদের আদায় করতে হবে। জনগণের সমর্থন পেতে হলে আপনার কথা, আচরণ, ওঠা বসা, কথাবার্তা সহ সবকিছুর উপর নির্ভর করছে আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে কিনা। এজন্য জনগণের আস্থা আমাদের ধরে রাখতে হবে। সোমবার খুলনা ও ময়মনসিংহের রাষ্ট্র মেরামতে বিএনপি প্রদত্ত ৩১ দফার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন। খুলনা ও ময়মনসিংহ বিভাগের সহস্রাধিক নেতা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। তারেক রহমান বলেন, কেউ যদি কোনো ভুল করে থাকে তাহলে একজন নেতা হিসেবে তাকে সঠিক পথে নিয়ে আসা আপনার দায়িত্ব। স্বপ্ন থেকে ভুল শুধরে নিয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ফার্মার্স কার্ড তৈরি করব। ফ্যামিলি কার্ডটি হবে পরিবারের মা অথবা স্ত্রীর নামে। এতে তার পারিবারিক ও সামাজিক মর্যাদা বাড়বে। একই সঙ্গে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে, যা প্রতি মৌসুমে কৃষকের সার, বীজে বা আর্থিক সহযোগিতা প্রাপ্তির কাজে লাগবে। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ। নেতাকর্মীদের সব কর্মকাণ্ড হচ্ছে বিএনপি আগামী দিনে ভবিষ্যৎ। আগামী দিনে এমন হতে হবে যাতে জনগণ আপনার সঙ্গে থাকে, বিএনপির সঙ্গে থাকে। দলকে রক্ষা করা, সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব সবার। তিনি বলেন, কিছুদিন ধরে সমাজের কিছু ব্যক্তি সংস্কারের কথা বলছেন। ৫ মাস আগেও তারা বলেননি, কিন্তু বিএনপি ২ বছর আগে থেকে বলছে। বিএনপি দেশ ও মানুষের কথা চিন্তা করে ৩১ দফা তারই প্রমাণ। ৩ থেকে ৪ মাস ধরে সংস্কার যে কথা বলছে, এসব কিছুই ৩১ দফার মধ্যে রয়েছে। ৩১ দফা শুধু বিএনপির নয়, বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক সব দলের ৩১ দফা সফল করতে যে কোনো মূল্য জনগণের সমর্থন রাখতে হবে। ৩১ দফার সবকিছু জনগণের মাঝে নিয়ে যেতে হবে। আয়নাঘর এক ভয়ঙ্কর বন্দিশালা। আয়নাঘর নামটি শুনে অনেকেরই চোখের সামনে ভেসে উঠতে পারে স্বচ্ছ কাচে ঘেরা সুন্দর পরিপাটি একটি কক্ষ বা ঘর। অথচ বাস্তবতা বড়ই ভয়াবহ ও বিভীষিকাময় এক চিত্র প্রকাশ করে। বাংলাদেশের ইতিহাসে বিরোধী মত দমনে সবচেয়ে ভয়ঙ্কর এক নির্যাতন সেলের নাম আয়নাঘর। ফ্যাসিবাদের স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে প্রথম আয়নাঘর নামক শব্দটি পরিচিত পায়। তবে তার অস্তিত্ব নিয়েছিল এক ধরনের ধোঁয়াশা বা বিভ্রান্তি। আওয়ামী লীগ সরকারের চোখে চরম শত্রু বলে বিবেচিত হতো যারা তাদের হয় খুন না হয় গুম করে রাখা হতো আয়নাঘরে। ঢাকা সেনানিবাসে অবস্থিত এই আয়নাঘর প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র। এদিন কিউবার অভ্যন্তরের মার্কিন সেনাদের গোয়েন্দাতনামা বেকায়দার কারাগারে এতদিন কিউবার অভ্যন্তরে মার্কিন সেনাদের গুয়ান্তানামো বে কারাগারের খবর কিংবা ইরাকে বেসামরিক ব্যক্তিদের জন্য আবু গারিব কারাগারের ভয়াবহ নির্যাতনের খবর দেশবাসী জেনে গেছে। এখন সেটি পুরনো খবর। বাংলাদেশে শেখ হাসিনা তার মতের বিরুদ্ধে যাওয়া ব্যক্তিদের শায়েস্তা করতে সারা দেশে আয়নাঘরের মতো নির্যাতন সেল তৈরি করেছিল। যারা আয়নাঘরের বিভীষিকাময় নির্যাতনের শিকার হয়েছিলেন তারা এখন একে একে মুখ খুলে আয়নাঘরকে ব্যাপক পরিচিত করছেন। জানা যায়, আয়নাঘরের মতো সারা দেশে ডিজিএফআই এর নিয়ন্ত্রণে অনেকগুলো বন্দিশালা ছিল। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আয়নাঘর নিয়ে মানুষের বিদ্যমান কৌতূহল খানিকটা মিটিয়েছেন। গুম বিষয়ে প্রাপ্ত সকল অভিযোগের তদন্ত এই কমিশন করবে। এজন্য সেপ্টেম্বর মাসেই তারা
আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে দিয়েছেন। তার নেতৃত্বে গঠিত তদন্ত কমিশন 25 সেপ্টেম্বর বহুল আলোচিত আয়নাঘর বা বন্দিশালা পরিদর্শন করে। এরপর তারা 1 অক্টোবর ডিবি ও সিটিটিসির নিয়ন্ত্রণে থাকা বন্দিশালা পরিদর্শন করেন। এই সময় তারা আয়নাঘর সম্পর্কিত বেশ কিছু বিষয় জনসম্মুখে তুলে ধরেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, বহুল আলোচিত এই আয়নাঘর বা জয়েন্ট ইন্টিগ্রেশন সেল ডিজিএফআই এর কম্পাউন্ডে অবস্থিত। দোতলা বিশিষ্ট বিল্ডিংটির নিচতলায় 20 থেকে 22টা সেল আছে। উপরের তলায়ও কিছু কক্ষ আছে। এসব স্থানে সারা দেশ থেকে গুম করা মানুষের বন্দী করে রাখা হতো। তিনি বলেন, গুম সংক্রান্ত অভিযোগ সবচেয়ে বেশি র্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে। সারা দেশে গুম হওয়া মানুষের প্রকৃত সংখ্যা কত তার সঠিক হিসাব জানা না গেলেও মাত্র 2 সপ্তাহে কমিশনের 400 অভিযোগ প্রাপ্তি প্রমাণ করে বিপুল সংখ্যক মানুষ গুম বা নিখোঁজ হচ্ছেন। আয়নাঘরের ছোট ছোট 20 থেকে 22টি কুঠরিতে গুম হওয়া মানুষদেরকে বন্দী করে রাখা হতো। তাদের সার্বক্ষণিক চোখ বন্ধ করে রাখা হতো। গুহার ভেতর দিন রাতের কোনো পার্থক্য করা যেত না। তাদের খাবার, ঘুম ও অন্যান্য কাজকর্ম সরাতে হতো না। চোখ বাঁধা অবস্থা। এখানে অন্য বন্দীদের কেউ কাউকে দেখলে পেত না। দম বন্ধ করা মৃত্যুকূপে অনেকের বছরের পর বছর কেটেছে। কেউ কেউ সেখানে মৃত্যুবরণ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে চরম স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার গণবিরোধী মত দমনে নৃশংসতম পদ্ধতিতে প্রয়োগ করে নিজেদের রক্ষা করতে পারেনি। বিশ্বের বিভিন্ন দেশে চরম স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারগণ বিরোধী মত দমনে নৃশংসতম পদ্ধতি প্রয়োগ করে নিজেদের রক্ষা করতে পারেনি। শেখ হাসিনাও পারেননি। তাকেও ছাত্র জনতা ইতিহাসে আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। তার পতন ও পালায়নের পর সকল স্তরের মানুষের কাছে আয়নাঘরের ইতিহাস একটি চরম আলোচিত ও আগ্রহের বিষয়। যারা আয়নাঘরের বন্দিশালায় অন্ধকার প্রকোষ্ঠে নির্যাতনের শিকার হয়েছিলেন, তাদের দাবিতে সরকার বরাবরই অস্বীকার করে আসছিল। সরকার পক্ষের কেউই এর অস্তিত্ব মানতে রাজি ছিল না। এখন নির্যাতিতদের অভিজ্ঞতা শুনে মিডিয়াগুলো আয়নাঘরের উপর সত্যানুসন্ধানী প্রতিবেদন তুলে ধরেছে। যদিও গুজব বলিগের কারণে এখনো সাধারণ মানুষের মনে কিছুটা বিভ্রান্তি বিরাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত ব্যর্থ করতে তারা হাজারো মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়াতে সদা ব্যস্ত। আওয়ামী লীগের গুজব বাহিনী এখনো প্রচার করছে আয়নাঘর বলে দেশে কোথাও কিছু ছিল না। এগুলো সবই ছাত্র জনতার বানানো কাহিনী। হাসিনার বিরুদ্ধে এগুলো ইউনূস সরকারের এক ধরনের ষড়যন্ত্র। তাই এই ধরনের নির্যাতন সেল বা নাম না জানা আয়নাঘর সম্বন্ধে মানুষের কৌতূহল মেটানো জরুরি। কেউ কেউ হয়তো প্রশ্ন করবেন, আয়নাঘরের ধারণা কি শুধুই মিথ বা কল্পকাহিনী, বাস্তব কি কিছু নয়? যদি আয়নাঘরে বন্দী থাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাশর হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়, জামায়াতের মরহুম আমির অধ্যাপক গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, মীর কাসেম আলীর পুত্র ব্যারিস্টার আরমান ও ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা সহ অনেকে দীর্ঘ বছর আয়নাঘরে বন্দী দশা থেকে বের হয়ে দিয়েছেন চাঞ্চল্যকর অনেক তথ্য। তাদের পূর্বাপর আরো অনেকে আয়নাঘরের বিভৎস ইতিহাসে জনসম্মুখে তুলে ধরেছেন। আয়নাঘরের ইতিহাস এখন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক কোনো খবর নয়। এটি এখন মূলধারার সকল মিডিয়ার খবর, পত্রপত্রিকা সহ অনেকে চ্যানেলে এই সংক্রান্ত বিস্তারিত সংবাদ প্রকাশ করেছে। সুতরাং আয়নাঘরের অস্তিত্ব নাই বলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুজব লীগের দাবি অবাস্তব ও ভিত্তিহীন। এই সংক্রান্ত তদন্ত কমিশন সেই আয়নাঘর পরিদর্শন করে আরো বলছে, আয়নাঘর সংশ্লিষ্ট অনেকগুলো গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করা হয়েছে। জানা যায় বন্দীদের অনেকে দেওয়ালে তাদের হস্তাক্ষর, নাম, ঠিকানা, বিভিন্ন জাতের কথা, ফোন নাম্বার ইত্যাদি লিখেছিল। কিন্তু হাসিনার পতনের পর সেই দেওয়ালে পেইন্ট করে সবকিছু মুছে দেওয়া হয়েছে। তদন্ত কমিশন নির্ধারিত সময়ের মধ্যে তার তদন্ত রিপোর্ট সরকারের কাছে পেশ করবে। সেখানে কমিশন নিশ্চয়ই আয়নাঘরের সাথে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো সংস্থার সুস্পষ্ট প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। তদন্ত কমিশন তাদের মতো করে কাজ করুক। এর বাইরেও বর্তমান সরকারকে এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে, যাতে করে ডিজিএফআই এর আয়নাঘর সদৃশ ডিবি সহ অন্যান্য বাহিনীর গোপন নির্যাতন সেল বা সকল গোপন বন্দিশালার অবস্থা, সেখানে সংঘটিত নৃশংস নির্যাতনের ইতিহাস মানুষ সঠিকভাবে দেখতে ও জানতে পারে। এজন্য এগুলোকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া যেতে পারে। তার আগে এই স্থানগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, নিরাপত্তা রাখতে হবে। এর কোনো চিহ্নই মুছে ফেলা যাবে না। যেখানে যা যা আছে সে যেভাবে আছে ঠিকভাবেই সংরক্ষণ করে সাধারণের দেখা ও জানার সুযোগ করে দেওয়া যেতে পারে। এগুলো নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে বেদনাদায়ক ইতিহাসের স্মৃতিচিহ্ন হিসেবে ভবিষ্যতে সাক্ষ্য বহন করবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।